আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগতম। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজ আমি হাজির হয়েছি তোমাদের কাছে অনার্স চতুর্থ বর্ষের ব্যাংক ব্যবস্থাপনার প্রথম অধ্যায় নিয়ে। আমি গত ক্লাসে তোমাদের একক ব্যাংকের সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজ আমি তোমাদের শাখা ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শাখা ব্যাংকের বৈশিষ্ট্য, শাখা ব্যাংকের সুবিধা, শাখা ব্যাংকের অসুবিধা। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে তোমরা পড়বা, জানবা এবং বিস্তারিত লিখবা। এই কোশ্চেনটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ 10 মার্কের জন্য এসে থাকে। তাই এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমি এই বিষয়টা তোমাদের ভালো মতো আজকে বুঝিয়ে দিব। তো প্রথমেই আমি স্মরণ করছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রীবৃন্দ। তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। তো প্রথমেই আমরা দেখব একক ব্যাংক সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা সম্পর্কে গত ক্লাসে আমরা জানছি। আমরা এখন জানবো আজকে শাখা ব্যাংক সম্পর্কে। এই শাখা ব্যাংকের সুবিধা, অসুবিধা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই বিস্তারিত আলোচনার শুরুতেই আমরা দেখে নিব শাখা ব্যাংক কাকে বলে। দেখো, শাখা ব্যাংকের প্রথমে যে সংজ্ঞাটা ছিল সেটা আমরা এখন দেখব। একক ব্যাংকের অসুবিধা থেকে মক্কেলদের বা গ্রাহকদের রেহাই দিতে পৃথিবীতে আবির্ভাব হয় শাখা ব্যাংক। অর্থাৎ একক ব্যাংকের যে অসুবিধা আছে এবং গ্রাহকদের এই অসুবিধা থেকে রেহাই দিতেই মূলত এই শাখা ব্যাংকের প্রচলন। পৃথিবীতে শাখা ব্যাংকের প্রচলন ঘটে ইংল্যান্ড থেকে, অর্থাৎ শাখা ব্যাংকের আদিভূমি ইংল্যান্ড, যেটা আমরা ইংল্যান্ড মানে হলো সংযুক্ত রাষ্ট্র, সেটাকেই বোঝাই। আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থায় শাখা ব্যাংক, অর্থাৎ আমাদের দেশে যে সকল ব্যাংকিং সেক্টর আছে তা সমস্তই শাখা ব্যাংকের অন্তর্ভুক্ত। সোনালী, অগ্রণী জনতা ইত্যাদি এরূপ শাখা ব্যাংকের উদাহরণ। অর্থাৎ আমাদের দেশে ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যত প্রকার ব্যাংকগুলো আমরা দেখতে পাই সবই শাখা ব্যাংকের অন্তর্গত। তাহলে আমরা শাখা ব্যাংকের সম্পর্কে একটু প্রাথমিক ধারণা পেলাম। এখন আমরা শাখা ব্যাংকের সংজ্ঞাটা একটু দেখি। দেখো, একটি প্রিন্সিপাল বা প্রধান শাখার অধীনে বিভিন্ন শাখার মাধ্যমে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে শাখা ব্যাংকিং বলে। অর্থাৎ প্রধান শাখার মাধ্যমে এবং দেশে বিদেশে শাখাগুলো পরিচালিত হয় এবং বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। সাধারণত কোম্পানি সংগঠন হিসেবে শাখা ব্যাংক গঠিত হয়। শেয়ার হোল্ডারদের নির্বাচিত পরিচালনা পর্ষদ ব্যাংক
পরিচালনা করে থাকে। প্রধান শাখার নির্দেশে অন্যান্য শাখা ব্যাংকগুলো পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কার্যক্ষেত্রে বিকেন্দ্রীভূত থাকলে প্রতিটি শাখা ব্যাংকের আদর্শ নীতি অভিন্ন হয়। মোট কথা, প্রধান শাখার প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো তাদের কার্যাবলী সম্পাদন করে থাকে। দেখো, কয়েকজন মনীষীর যে সংজ্ঞাগুলো আছে, দেখো, অধ্যাপক ম্যাকলিভ ম্যাকলিয়েভে- ম্যাকলিয়েডেলের মতে, যে ব্যাংক ব্যবস্থায় দেশ বিদেশে অনেকগুলো শাখা খুলে ব্যাংকিং কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয় তাকে শাখা ব্যাংক বলে। শাখাগুলো নির্দিষ্ট ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। অর্থাৎ, সাপোজ মনে রাখো, একটা ব্যাংক, ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক তাদের মতিঝিল যে হেড অফিস আছে, এই হেড অফিসকে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশে তাদের ব্যাংকিং কার্যক্রম চালানোর প্রক্রিয়া চালাচ্ছে। এই প্রক্রিয়াটাই হলো শাখা ব্যাংক। আমরা এখন শাখা ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে দেখি। দেখো, শাখা ব্যাংকের বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এখানে দেখো, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি ও মুক্তির সাথে ব্যাংক ব্যবস্থার ওতপ্রোতভাবে জড়িত। এমনকি ব্যাংক ব্যবস্থা ছাড়া সামাজিক ও অর্থনৈতিক উন্নতি কল্পনা করা যায় না। ব্যাংকিং ব্যবস্থার মধ্যে শাখা ব্যাংকিং ব্যবস্থা দ্রুত প্রসার লাভ করেছে তার কিছু বৈশিষ্ট্য কারণে। অর্থাৎ, যে আধুনিক যে ব্যাংক ব্যবস্থা যেটা দ্রুত প্রসারিত হয়েছে, সেটা এই শাখা ব্যাংকের কল্যাণে। দেখো, বৈশিষ্ট্যটা আমরা দেখি। শাখার কার্যক্রম ১, ২ সাংগঠনিক কার্যক্রম, ৩ পৃথক আইনগত মর্যাদা, ৪ মালিকানা, ৫ পরিচালনা ও ব্যবস্থাপনা, ৬ শাখার সত্তা, ৭ কার্যক্ষেত্র, ৮ একই পরিচিত, ৯ পর্যাপ্ত মূলধন, ১০ কেন্দ্রীয় ব্যাংকের সদস্য। তো আমরা এখন এই বৈশিষ্ট্য সম্পর্কে ভালো মতো জানব। তো বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জানতে হলে, দেখো, ১ নাম্বার আছে শাখার কার্যকর। শাখা ব্যাংকের নাম থেকে বোঝা যায় যে এরূপ ব্যাংকের একাধিক শাখা রয়েছে। একটি প্রধান শাখার অধীনে দেশের অন্যান্য এলাকায় এমনকি বিদেশেও শাখা থাকতে পারে। অর্থাৎ, একটা মাত্র কার্যালয় থাকবে, যেটা যে কার্যালয়টা দেশের সমস্ত যে শাখা প্রশাখা আছে, এই শাখা প্রশাখাগুলা নিয়ন্ত্রণ করবে। তাহলে বোঝা গেছে শাখা ব্যাংকের কার্যক্রমটা। ২ সাংগঠনিক কাঠামো। শাখা ব্যাংকের একটি যৌথ মূলধনী কারবারি প্রতিষ্ঠান রূপে অধিকাংশ ক্ষেত্রে কাজ করে থাকে। তবে বিশেষ অংশীদারি কারবার, সরকারি বেসরকারি সমবায় কোম্পানি সংগঠন হিসেবেও কাজ করতে পারে। অর্থাৎ, সাংগঠনিক কাঠামোভাবে এটা যৌথ মূলধনী কোম্পানিগুলোয় আমাদের দেশের বেশিরভাগ ব্যাংকগুলোকে পরিলক্ষিত হয়। তারপর দেখো, পৃথক আইনগত মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোম্পানির যেমন আলাদা একটা আইনগত মর্যাদা আছে, ঠিক তেমনি ঠিক তেমনি এই ব্যাংকেরও একটি আইনগত মর্যাদা পরিলক্ষিত হয়। দেখো, শাখা ব্যাংকের অধিকাংশ ক্ষেত্রে যৌথ মূলধনী কারবারের প্রতিষ্ঠান রূপে কাজ করে থাকে। ফলে কোম্পানি আইন ও ব্যাংকিং আইন দ্বারা গঠিত এরূপ ব্যাংক কৃত্রিম ব্যক্তি সত্তা ও আইনগত মর্যাদা লাভ করে। তারপর দেখো, মালিকানা। একটি শাখা ব্যাংকের মালিকানা বিভিন্ন রকম হতে পারে। যদি অংশীদার প্রতিষ্ঠিত হয় তবে মালিকানা অংশীদারের উপর ন্যস্ত থাকে। আবার যদি কোম্পানি হয় তবে শেয়ার হোল্ডারদের মধ্যে ন্যস্ত থাকে। সরকারি ব্যাংক হলে এর মালিক হয় সরকার। অর্থাৎ, মালিকানা যেটা যে প্রক্রিয়ায় সেটা গঠিত হবে,
সেই প্রক্রিয়ায় মালিক হবে। এটা সরকারি হতে পারে, অংশীদারি হতে পারে। তারপরে আছে হলো যৌথ মূলধনী কারবার। আমাদের দেশে শাখা ব্যাংক যে সকল ব্যাংকের পরিলক্ষিত হয় তা অধিকাংশই আমরা লক্ষ্য রাখি যে যৌথ মূলধনী কোম্পানি, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির এই শাখা ব্যাংকে পরিচালিত হয়ে থাকে আমাদের দেশে। তারপর দেখো পরিচালনা ও ব্যবস্থাপনা। শাখা ব্যাংকের ক্ষেত্রে প্রধান শাখার জন্য একটি পরিচালনা পর্ষদ গঠিত হয়। এই পর্ষদের মাধ্যমে অন্যান্য শাখা ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয়। এরূপ ব্যাংকের জন্য প্রধান শাখা থেকে নীতিমালা প্রণয়ন করা হয়, যা দ্বারা শাখা ব্যাংক নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ যে পরিচালনা পর্ষদ থাকে, এই পরিচালনা পর্ষদ একটি নিয়ম নীতি তৈরি করে। এই নিয়ম নীতির আলোকেই আমাদের শাখা ব্যাংক পরিচালিত হয়। শাখার সত্তা। শাখার সত্তা। শাখা ব্যাংকিং এর আরো একটি বৈশিষ্ট্য হলো এদের কোনো পৃথক সত্তা থাকে না। প্রধান শাখার নির্দেশে শাখা ব্যাংকগুলো পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কার্যক্ষেত্র। দেশের অভ্যন্তরে যে কোনো স্থানে এরূপ ব্যাংক শাখা স্থাপন করা হয়, এমনকি বিদেশেও শাখা স্থাপন করা হয়। ফলে এরূপ ব্যাংকের কার্যাবলী একক ব্যাংকের ন্যায় নির্দিষ্ট গণ্ডির মধ্যে নয়, বরং অনেক ব্যাপক হয়ে থাকে। তারপর আছে একই পরিচিতি। শাখা ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন শাখা একই নামে পরিচিত হয়। অর্থাৎ শাখা ব্যাংকের ক্ষেত্রে অনেকগুলো শাখা থাকলেও তা একই নামে পরিচিতি লাভ করে থাকে। পর্যাপ্ত মূলধন। শাখা ব্যাংক একটি বৃহদায়তন কারবারি প্রতিষ্ঠান হিসেবে পর্যাপ্ত মূলধনের সুবিধা পেয়ে থাকে। কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিক্রি করে এরূপ ব্যাংক পর্যাপ্ত মূলধন সংগ্রহ করতে পারে। আর মূলধনের পর্যাপ্ততা ব্যবসায়ী সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যৌথ মূলধন কোম্পানির দেখা গেছে যে শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে, যে শেয়ার বিক্রি করে বা ঋণপত্র বিক্রি করে, ডিবেঞ্চারগুলো বিক্রি করে এরা বিপুল পরিমাণে এই অর্থ সংগ্রহ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের সদস্য। দেখো শাখা ব্যাংক ব্যবস্থায় আরো একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এরা কেন্দ্রীয় ব্যাংকের সদস্য। এদেরকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পরিচালনা করতে হয়। অর্থাৎ শাখা ব্যাংক প্রতিষ্ঠিত হয়, কেন্দ্রীয় ব্যাংক তার নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে থাকে। তাই শাখা ব্যাংকটা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো শাখা ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানলাম। আমরা এখন জানবো শাখা ব্যাংকের সুবিধা। ১. পর্যাপ্ত মূলধন, আইনগত সুবিধা, অধিক আমানত সংগ্রহ, অধিক বিনিয়োগ সুবিধা, ঝুঁকি হ্রাস, সহজেই অর্থ প্রেরণ, বৈদেশিক বাণিজ্যের সহায়তা, কর্মসংস্থান, দেশের অর্থনীতিতে ভূমিকা, ঋণ নিয়ন্ত্রণ, অধিক মুনাফা, অধিক ব্যাংকিং সুবিধা ও দক্ষ ব্যবস্থাপনা। তো আমরা এখন শাখা ব্যাংকের প্রথম থেকেই শুরু করি। পর্যাপ্ত মূলধন। পর্যাপ্ত মূলধন শাখা ব্যাংকের একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয়। দেখো শাখা ব্যাংক একটি বৃহদায়তন কারবারির প্রতিষ্ঠান হিসেবে পর্যাপ্ত মূলধনের সুবিধা পেয়ে থাকে। কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিক্রি করে এরূপ ব্যাংক পর্যাপ্ত মূলধন সংগ্রহ করতে পারে। আর মূলধনের পর্যাপ্ততা ব্যবসায়ী সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হয়।
তারপর দেখো ২ নাম্বার আইনগত সুবিধা। যৌথ মূলধনী কারবারের শাখা ব্যাংক গঠিত ও পরিচালিত হয়। ব্যাংক আইন ও কোম্পানি আইন দ্বারা গঠিত হবার ফলে এটি কৃত্রিম ব্যক্তিসত্তা ও আইনগত সুবিধা ভোগ করে। আর কোম্পানি না হলে ব্যাংকিং আইন দ্বারা গঠিত হলেও এরূপ সুবিধা ভোগ করা যায়। অর্থাৎ কোম্পানির যে সুবিধা আছে এই ব্যাংকিংগুলা, এই শাখা ব্যাংকগুলা এই সুবিধাগুলা পেয়ে থাকে। অধিক আমানত সংগ্রহ খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যাংক যত বেশি আমানত সংগ্রহ করতে পারবে সেই ব্যাংক তত বেশি সাফল্যের আহ, দ্বার প্রান্তে যাবে। তো অধিক আমানত সংগ্রহটা হলো দেখো, শাখা ব্যাংক দেশের অভ্যন্তরীণ এবং বাইরে শাখা স্থাপন করে বলে তাদের সংগৃহীত আমানতের পরিমাণ অনেক বেশি হয়। কারণ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন লোকজনের সঞ্চয়ী অর্থ সংগ্রহ করতে এরূপ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিক বিনিয়োগ সুবিধা। দেখো, শাখা ব্যাংক বিভিন্ন স্থানে শাখা স্থাপনের মাধ্যমে জনগণ হতে তাদের সঞ্চয়ী অর্থ আমানত হিসাবে গ্রহণ করে থাকে। এর পরিমাণ অনেক হওয়ায় এরূপ ব্যাংক প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে পারে। তারপর দেখো ঝুঁকি হ্রাস। অনেক শাখা থাকার কারণে অর্থনৈতিক মন্দার কারণে, অর্থাৎ অর্থনৈতিক যে মন্দা আছে এই মন্দার কারণে অর্থনৈতিক মন্দার সময় বিভিন্ন স্থানে লাভজনক খাতে তহবিল বন্টন করা যায়। অর্থাৎ একটা এরিয়াতে যদি আর্থিক সংকট দেখা দেয় তাহলে এক শাখা অন্য শাখাকে এই অর্থ দিয়ে সাহায্য করে। ফলে লোকসানের ঝুঁকি অনেকটা কমিয়ে আনা যায়। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, অর্থাৎ এই ক্ষেত্রে লোকসানের পরিমাণটা অনেক কমে যায়। তহবিলের ভৌগোলিক বন্টনের একমাত্র শাখা ব্যাংকিং পদ্ধতিই সম্ভব। অর্থাৎ যেমন রাজশাহীতে ঢাকায় অর্থ স্থানান্তর করা সম্ভব, ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে খুলনা, এইভাবে এই তহবিল বন্টন এবং ঝুঁকি হ্রাসটা এইভাবে সম্ভব। তাই শাখা ব্যাংকিং পদ্ধতিতে ভৌগোলিক ঝুঁকির ভার অনেক কম বহন করতে হয়। অর্থাৎ যে প্রাকৃতিক দুর্যোগ বা বা অন্যান্য যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মাধ্যমে যে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তা অন্য শাখার মাধ্যমে তা পুষিয়ে নিতে পারে। ৬ নাম্বারটা দেখো, সহজেই অর্থ প্রেরণ। অর্থাৎ সহজেই এক্ষেত্রে অর্থটা প্রেরণ করা যাবে। এক্ষেত্রে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই অর্থ প্রেরণ করা যায়। যেমন ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে রাজশাহী, রাজশাহী থেকে খুলনা, খুলনা থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে বরিশাল, বরিশাল থেকে ভোলা, পটুয়াখালী, মিরপুর, তারপর দেখা গেছে মতিঝিল। তুমি যে জায়গা থেকেই সম্ভব এই সহজেই এক স্থান থেকে অন্য স্থানে অর্থ উম প্রেরণ করা সম্ভব। ৭ নাম্বার দেখো, বৈদেশিক বাণিজ্যের সহায়তা। শাখা ব্যাংক একটি দেশের অভ্যন্তরে দেখা গেছে যে এই
অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই শাখা ব্যাংকটাকে কি করতে পারি? তারপর দেখো, সহজে অর্থ প্রেরণ বললাম, বৈদেশিক বাণিজ্যে সহায়তা, অর্থাৎ শাখা ব্যাংক একটি দেশের অভ্যন্তরে অন্যান্য জায়গায় সহজেই এই শাখা স্থাপন করতে পারে। বৈদেশিক বাণিজ্য সহায়তা, অর্থাৎ শাখা ব্যাংক একটি দেশের অভ্যন্তরে দেখা গেছে শাখা ব্যাংক একটি দেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে না, এটা বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে। শাখা ব্যাংক তার বৈদেশিক শাখার মাধ্যমে ব্যবসায়ীদের আমদানি রপ্তানিতে ব্যাপক পরিমাণে ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ যে বৈদেশিক শাখাগুলো আছে তার মাধ্যমে এই শাখা ব্যাংক তার শাখার সমস্ত কিছু পরিচালিত করতে পারে। কর্মসংস্থান, একটি দেশের বিভিন্ন স্থানে ব্যাংক শাখা স্থাপন করে, ফলে উক্ত শাখাগুলো পরিচালনার জন্য শাখা ব্যাংকে গ্রাহকের প্রচুর জনগণের প্রয়োজন হয়। তাই কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টিতে শাখা ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা, অর্থাৎ দেখো, কেন্দ্রীয় ব্যাংক শাখা ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। প্রত্যন্ত অঞ্চলে শাখা থাকার কারণে আঞ্চলিক ঋণ সুবিধা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখা সম্ভব হয়। অধিক মুনাফা বা অধিক অধিক মুনাফা, অর্থাৎ শাখা ব্যাংক ব্যবস্থায় অধিক মুনাফা অর্জন করা সম্ভব হয়, কারণ অনেক শাখা থাকার প্রত্যেক শাখায় কম মুনাফা হলেও একত্রিত তা অধিক মুনাফা পরিণত হয়। অধিক ব্যাংকিং সুবিধার প্রদান, প্রত্যন্ত অঞ্চলে অধিক সংখ্যক শাখার থাকার কারণে অধিক সংখ্যক লোকজনের ব্যাংকিং সুবিধার প্রদান করতে পারে। দক্ষ ব্যবস্থাপনা, প্রচুর কর্মী থাকায় প্রশিক্ষণের মাধ্যমে ব্যবস্থাপনা ও ও পরিচালনার দক্ষতা গড়ে তোলা সম্ভব হয়। তাহলে আমরা এই সুবিধাগুলা ব্যাপক হারে বুঝতে পারলাম। এখন আমরা শাখা ব্যাংকের অসুবিধা সম্পর্কে ভালো মতো জানব। দেখো, স্থানীয় ব্যাংক এর অভিজ্ঞতার অভাব, ২ জনগণের চাহিদা উপেক্ষা, তারপর আছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, অধিক ব্যয়, একচাটিয়া ব্যবসা, শ্রমিক কর্মচারী ও মালিক সম্পর্ক, অদক্ষ পরিচালনা, অবৈধ ঋণ প্রদান, তীব্র প্রতিযোগিতা, নির্ভরতা, আমলাতান্ত্রিকতা, ব্যাংক মক্কেলদের সম্পর্ক, অর্থ আত্মসাৎ, ঋণদানের জটিলতা। দেখো, এই কয়েকটা পয়েন্ট আমি খুব ভালো মতো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ১ নাম্বার দেখো, স্থানীয় ব্যাংকের অভিজ্ঞতা অভাব। যেহেতু সারা দেশব্যাপী এর যে ব্যবসায়িক কার্যক্রম তা পরিচালনা করে, ফলে যে লোকাল, সাপোজ দেখা গেছে যে মিরপুরে যদি একক ব্যাংক হতো তাহলে এই যে ব্যাংকটা সুবিধা পেত, শাখা ব্যাংক ঠিক অতটা সুবিধা পায় না। তাই শাখা ব্যাংকের প্রধান কার্যালয় কর্তৃক ব্যবস্থাপনা নিয়োগ প্রদান করা হয়, কিন্তু এর স্থানীয় পরিস্থিতি ও ব্যাংকিং চাহিদা সম্পর্কে অভিজ্ঞ না হয় ব্যাংক পরিচালনায় যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়। জনগণের চাহিদা উপেক্ষা, অর্থাৎ শাখা ব্যাংকের প্রধান কার্যালয় দেশে পরিচালিত হয়, ফলে স্থানীয় চাহিদা সম্পর্কে জ্ঞাত হওয়া সত্ত্বেও শাখা ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী স্থানীয় জনগণকে সাহায্য ও সেবা প্রদান করতে সক্ষম হয় না, কারণ এক্ষেত্রে চাইতে প্রধান কার্যালয়ের নীতিমালা অনুসরণের উপর বেশি জোর দেওয়া হয়। সিদ্ধান্ত গ্রহণে বিলম্বতা, একদিকে যেমন প্রধান কার্যালয় সিদ্ধান্ত ছাড়া নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তেমনি অধিক শাখা হওয়াতে সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব ঘটে। তাছাড়া সারা দেশে বিভিন্ন শাখা হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করাও সময়ের ব্যাপার। তাই এরূপ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে খুবই বিলম্বিত হয়। অর্থাৎ সারা দেশ থেকে তাদের তথ্য যখন কেন্দ্রীয় ব্যাংকে যাবে তখন তারা একটা সিদ্ধান্তে আসবে। এই তাহলে সারা দেশ থেকে আসতে হলে অবশ্যই একটু বেশি সময় লাগবে। অধিক ব্যয়,
শাখা ব্যাংক পরিচালনা করতে যথেষ্ট পরিমাণ জনবল প্রয়োজন। উক্ত জনবলকে বেতন সহ নানা রকম আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রদান করতে হয়। ফলে অধিক শাখার অধিক সংখ্যক কর্মচারী ও কর্মকর্তা থাকায় শাখা ব্যাংকের পরিচালনা ব্যয় বেড়ে যায়। একচাটিয়া ব্যবসা। শাখা ব্যাংক দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপনের মাধ্যমে একচাটিয়া ব্যবসা করার সুযোগ পেয়ে থাকে। ফলে তাদের জনগণের ভোগান্তি বেড়ে যায়। তাছাড়া জাতীয় অর্থনীতিতে একচাটিয়া ব্যবসার বিরূপ প্রভাব পড়তে পারে। শ্রমিক, কর্মী ও মালিক সম্পর্ক। শাখা ব্যাংক একটি বৃহদায়িত ব্যবসা প্রতিষ্ঠান। তাছাড়া এরূপ শাখার দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে এতে শ্রমিক, কর্মী, মালিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এমনকি একই শাখার মধ্যে সবার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে না। অর্থাৎ বিভিন্ন স্থান থেকে তাদের ট্রান্সফার হয়। তাদের বা দেখা গেছে যে ১ বছর থাকলো, তারপরে ট্রান্সফার হয়ে গেল অন্য শাখায়। এভাবে হওয়ার কারণে এদের মালিক শ্রমিকের সাথে সম্পর্ক তেমন একটা ভালো তৈরি হয় না। অদক্ষ পরিচালনা। শাখা ব্যাংক ব্যবস্থাপনার অনেক শাখা থাকার কারণে প্রধান কার্যালয় দক্ষ পরিচালনা করতে পারে না। সবসময় স্থানীয় চাহিদা বিবেচনায় এনে নীতিমালা প্রণয়ন করা সম্ভব হয় না। ফলে ব্যাংকিং ব্যবস্থায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বা পরিলক্ষিত হয়। তারপর দেখো, অবৈধ ঋণ প্রদান। শাখা ব্যাংকিং ব্যবস্থায় দেশের অভ্যন্তরে ও বাহিরে শাখা স্থাপন থাকায় এ সময় প্রধান কার্যালয়ে কার্যকর নিয়ন্ত্রণ থাকে। ফলে বিভিন্ন শাখার দুর্নীতি, জালিয়াতি ও অবৈধ ঋণ দান করতে দেখা যায়, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। তীব্র প্রতিযোগিতা। শাখা ব্যাংক ব্যবস্থায় দেখা যায় যে শাখা ব্যাংকগুলোকে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। তাই মাঝে মাঝে ঝুঁকিপূর্ণ নীতি গ্রহণ করতে হয়। নির্ভরতা দেখো, শাখা ব্যাংকের প্রত্যেকটি শাখা একে অপরের সাথে নির্ভরশীল। তাই দুর্বল শাখাকে অন্য শাখাকে সাহায্য করে থাকে। আমলাতান্ত্রিকতা, অর্থাৎ শাখা অসংখ্য ও দেশে বিভিন্ন স্থানে হলে ব্যবস্থাপনার প্রধান কার্যালয়ের উপর নির্ভর। ফলে আমলাতান্ত্রিক জটিলতা একটু বেড়ে যায়। ব্যাংকার ও মক্কেলদের সম্পর্ক। বৃহৎ প্রতিষ্ঠান হওয়ার ফলে ব্যাংকার ও মক্কেলদের বা একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে না। অর্থ আত্মসাৎ। দেশে ও বিদেশে বিভিন্ন শাখায় বিস্তৃত হওয়ার ফলে অর্থ আত্মসাতের ঘটনা প্রায়ই ঘটে। বিভিন্ন কারণে দেখবা যে কর্মচারীরা ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গেছে। ঋণ দানের জটিলতা। নিয়ন্ত্রণ ভার প্রধান কার্যালয়ের উপর নির্ভর করে বিধায় স্থানীয় শাখার ঋণ দান সঠিকভাবে পালন করা সম্ভব হয় না। তো আমরা এখন দেখি ব্যাংক পরিচালনা ও গ্রাহক সেবায় প্রযুক্তির যে ব্যবহার, সেই ব্যবহারটা দেখি। সফটওয়্যার ভিত্তিক কি ব্যাংকিং কার্যক্রমে সকল কার্যাবলী দেখা গেছে যে সেটাকে আমরা সফটওয়্যার ভিত্তিক, আমাদের দেশে অধিকাংশ শাখা ব্যাংক বা ব্যাংকগুলোতে এই সফটওয়্যার ব্যাংকিং পদ্ধতি প্রচলিত হয়। তারা একটা সফটওয়্যার ব্যবহার করে। যোগাযোগ নেটওয়ার্ক, অর্থাৎ বহির্বিশ্বের সাথে যে যোগাযোগ নেটওয়ার্ক, ইন্টারনেটে বা স্যাটেলাইটের মাধ্যমে এরা এই কানেকশন পেতে পারে। তারপরে বিবরণী প্রণালী, অপশিষ্টকরণ ব্যবস্থাপনা। দেখো, সফটওয়্যার ভিত্তিক ব্যবস্থা ব্যাংকিং কার্যক্রম হলো সফটওয়্যার ভিত্তিক। এর একটা নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কের সাহায্যে তাদের কার্যক্রম সম্পাদন করে। এই ক্ষেত্রে যে কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন, জমাদান, অন্য হিসাবে অর্থ স্থানান্তর, পাওনা আদার পরিশোধ ইত্যাদি সম্পাদন করতে জাবেদা, বই, খতিয়ান, বই, রিমামেল চূড়ান্ত হিসাবের প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে কোনো হিসাব করা বা কাগজপত্রের প্রয়োজন হয় না। নেটওয়ার্কটা হলো অন্যান্য দেশে যে ডায়াল আপ টেলিফোন কানেকশন, রেডিও লিঙ্ক প্রভৃতি বা ওয়্যারলেস কানেকশন, তারপর স্যাটেলাইট কানেকশন প্রভৃতি প্রযুক্তি। তারপর দেখো বিতরণ প্রণালী। দেখো, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লেনদেনের পরিমাণ, নেটিং, ফ্যাক্টিং, নগদ উত্তোলন, হিসাব সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম সম্পাদন করতে হয় বলে স্বনামধন্য ব্যাংকসমূহ ইউক্লোরিয়াস, সুইফট, বাংকিস ব্যবহার করে। বাংলাদেশে সবচেয়ে সুইফটই ব্যবহৃত হয়। তাহলে তারপর দেখো, ইলেকট্রনিক ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অপসংস্কৃতকরণ, সুইচ পদ্ধতি। অর্থাৎ যে সুইচ পদ্ধতি নেটওয়ার্কের মাধ্যমে এটা বিস্তারিত হয়। পরবর্তীতে আমি
এই ব্যাপারে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। আশা করি আমার এই ক্লাসটি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছ। আমি ক্লাস শেষ করার আগে আমি তোমাদেরকে একটু পর্যালোচনা করে দেখাই। শাখা ব্যাংকের সংজ্ঞা অর্থাৎ একটি প্রধান কেন্দ্রীয় অফিসের সাথে অন্যান্য সারা দেশে বিদেশে তাদের শাখা স্থাপন করে ব্যবসা পরিচালনা করা হলো শাখা ব্যাংকের কাজ বা শাখা ব্যাংক একেই বলে। 2, শাখা ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তারপর দেখো শাখা ব্যাংকের সুবিধা, শাখা ব্যাংকের অসুবিধা, তারপরে জানলাম হলো ইলেকট্রনিক সেবা ও গ্রাহক সেবার প্রযুক্তি। এই কোশ্চেনটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আশা করি তোমরা ভালো মতো পড়বা। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। তো সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।